আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গর্তে ঢুকে তরুণীকে পুড়িয়ে হত্যা, যুবলীগ নেতার ছেলে গ্রেপ্তার। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গর্তে ঢুকে এক তরুণীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত ফারহান রনি নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টায় উপজেলার গাজীবাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আটক ফারহান রনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। তিনি চিহ্নিত মাদক কারবারি বলে জানা গেছে। এবারে জানাবো প্রজ্ঞাপন প্রত্যাহার, অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা ইন্টার্ন চিকিৎসকদের। টানা ৩ দিনের কর্মবিরতির পর ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানো হয়েছে আবারও ৫,০০০ টাকা। তবে সরকারের এমন সিদ্ধান্তকে ওয়াদার ভঙ্গ বলছেন ইন্টার্ন চিকিৎসকরা। তারা বলছেন, নবম গ্রেড সমপরিমাণ ভাতার ওয়াদা করে ৩০,০০০-এর প্রজ্ঞাপন আমরা প্রত্যাখ্যান করলাম। আমরা এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। জানাবো মানচিত্র নিয়ে উপদেষ্টা মাহফুজের বক্তব্য, অবস্থান স্পষ্ট করল সরকার। বাংলাদেশের মানচিত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের দেওয়া পোস্ট তার একান্ত ব্যক্তিগত মতামত। সেটি সরকারের মতামত নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। এদিকে ডলার কেনা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নির্দেশনা। দেশের ব্যাংকগুলোকে ১২৩ টাকার বেশি দামে রেমিটেন্স বা প্রবাসী আয় না কেনার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংক। মৌখিকভাবে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে ডলারের দর আরও ৩ টাকা বেড়ে গেছে, কারণ এতদিন ডলারের আনুষ্ঠানিক দর ছিল ১২০ টাকা। এবারে থাকছে আদৌ কি হবে এবারের বিশ্ব ইজতেমা? রাজধানীর কোল ঘেঁষে টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। আগামী ৩১শে জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোন পথে এবারের বিশ্ব ইজতেমা? এই শিরোনামে ১৮ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর তাবলিগ জামাত বাংলাদেশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের দেওয়া নির্ধারিত সময় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পারমাণবিক কর্মসূচি চলবে, যুক্তরাষ্ট্রকে শাহবাজের হুঙ্কার। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কোনো যৌক্তিক ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গর্তে ঢুকে তরুণীকে পুড়িয়ে হত্যা, যুবলীগ নেতার ছেলে আটক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গর্তে ঢুকে এক তরুণীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত ফারহান রনি নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৭টায় উপজেলার গাজীবাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আটক ফারহান রনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। তিনি চিহ্নিত মাদক কারবারি। স্থানীয়দের ধারণা, পুরো শরীর পুড়ে যাওয়ায় এবং মাথা না থাকায় নারী নাকি পুরুষ তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে হাতে চুরি থাকায় দেহটি তরুণীর বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গাজীবাজার এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকালে এনামুল এবং রোমান নামের দুই ভাই তাদের রাজহাঁস খুঁজতে শাহনেওয়াজ ভূঁইয়ার বাড়ি যেতে গেলে পরিত্যক্ত টিনির ঘর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। তারা সেখানে থাকা ফারহান রনিকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ঘরের পাতা পুড়িয়েছেন তিনি। এ কথায় বিশ্বাস না হলে এনামুল, রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভিতরে যাবার চেষ্টা করলে ফারহান তাদের মারার হুমকি দেয়। এতে সন্দেহ হলে গ্রামের লোকজন নিয়ে ঘরে গেলে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পায় সবাই। তখন পুলিশকে খবর দিলে তারা এসে মাটি খুঁড়ে লাশ বের করে। আখাউড়া থানার পরিদর্শক শাহিনুর ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তিনি পুরুষ না মহিলা তা বোঝা যাচ্ছে না। পরিচয় শনাক্তে সিআইডি এবং পিবিআইকে খবর দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা ইন্টার্ন চিকিৎসকদের। টানা ৩ দিনের কর্মবিরতির পর ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানো হয়েছে আবারও ৫,০০০ টাকা। তবে সরকারের এমন সিদ্ধান্তকে ওয়াদার ভঙ্গ বলছেন ইন্টার্ন চিকিৎসকরা। তারা বলছেন, নবম গ্রেড সমপরিমাণ ভাতার ওয়াদা করে ৩০,০০০-এর প্রজ্ঞাপন আমরা প্রত্যাখ্যান করলাম।
আমরা এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। সোমবার অর্থ মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস এর FCPS প্রথম পর্ব পাশ করা অবনৈতিক প্রশিক্ষণার্থীদের বিদ্যমান মাসিক পারিতোষিক ভাতার হার বিদ্যমান 25,000 টাকা হতে 20% বৃদ্ধি করে 30,000 টাকা নির্ধারণ করা হলো, যা আদেশ জারির তারিখ হইতে প্রযোজ্য হবে। ডক্টরস মুভমেন্ট অব জাস্টিসের সভাপতি ডক্টর জাবির হোসেন কালের কণ্ঠকে বলেন, ভাতা বৃদ্ধির দাবিতে যতবার রাজপথে নেমেছি ততবার 5,000 টাকা করে বাড়ানো হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মাসিক ভাতা 5,000 টাকা বাড়িয়ে 30,000 করা হয়েছে। এটা আমরা প্রত্যাখ্যান করেছি এবং প্রজ্ঞাপনে আগুনে পুড়িয়ে দিয়েছি। ডক্টর জাবির হোসেন বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে আমাদের ভাতা বাড়িয়ে 50,000 টাকা করা না হলে আগামী রবিবার শাহবাগে সমাবেশ করা হবে। পাশাপাশি অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে। একইভাবে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সার্জিস আলম বলেছেন, দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তারদের ভাতা মাত্র 30,000 টাকা কখনই যৌক্তিক হতে পারে না। তিনি দাবি করে বলেছেন, এটা অন্তত 40,000 অথবা নবম গ্রেডের সমান হওয়া উচিত। মানচিত্র নিয়ে উপদেষ্টা মাহফুজের বক্তব্য, অবস্থান স্পষ্ট করল সরকার। বাংলাদেশের মানচিত্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজের দেওয়া পোস্ট তার একান্ত ব্যক্তিগত মতামত। সেটি সরকারের মতামত নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ফেসবুকে মাহফুজ আলমের দেওয়া পোস্ট তার ব্যক্তিগত মতামত, এটি সরকারের কোনো মতামত নয়। গত 16 ডিসেম্বর বিজয় দিবসের রাতে উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশের মানচিত্র নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। কয়েক ঘণ্টা পর পোস্টটি ডিলিট করা হয়। এ প্রসঙ্গ উল্লেখ করে অপূর্ব জাহাঙ্গীর বলেন, মাহফুজ আলম 16 ডিসেম্বর রাতে যে পোস্টটি করেছিলেন পরে তিনি সেটি ডিলিট করে দিয়েছেন। ডলার কেনা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নির্দেশনা। দেশের ব্যাংকগুলোকে 123 টাকার বেশি দামে রেমিটেন্স বা প্রবাসী আয় না কেনার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মৌখিকভাবে এই নির্দেশনা দেওয়া হয়। এর ফলে ডলারের দর আরও 3 টাকা বেড়েছে, কারণ এতদিন ডলারের আনুষ্ঠানিক দর ছিল 120 টাকা। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের কয়েকজন ট্রেজারি প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। দেশে গত 2 বছর ডলার বাজারে অস্থিরতা ছিল। পরবর্তীতে সরকার দায়িত্ব নেবার পর গত 4 মাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। গত সপ্তাহে হঠাৎ করে ডলারের বাজারে অস্থিরতা শুরু হয়। কিছু ব্যাংক 126-127 টাকায় ডলার কিনেছিল, যদিও রেমিটেন্স কেনার সর্বোচ্চ রেট ছিল 120 টাকা। ব্যাংকাররা জানান, ডিসেম্বরের শুরুতে পুরনো আমদানি দায় পরিশোধের জন্য সরকারি কয়েকটি বেসরকারি খাতের একটি ব্যাংক বেশি দামে প্রবাসী আয় ডলার কিনতে শুরু করে। এতে অন্য ব্যাংকগুলো বেশি দামে ডলার কিনতে বাধ্য হয়। ফলে হঠাৎ করেই ডলারের দাম বেড়ে যায়। তবে বিদেশি মানি এক্সচেঞ্জ হাউস থেকে হঠাৎ বেশি দামে ডলার কেনায় 13টি ব্যাংক চিহ্নিত করে সাম্প্রতিক তাদের কাছে ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাখ্যা চাওয়ার তালিকায় রাষ্ট্রীয় মালিকানাধীন 2টি এবং বেসরকারি খাতের 11টি ব্যাংক ছিল। এরপর ব্যাংকগুলো রেমিটেন্সের দর কমিয়ে আনে। গত 2 দিন মার্কেট ভালো থাকার কারণে রেমিটেন্সের দামও কিছুটা আগের তুলনায় কমেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বলেছেন, আমাদের অনেক পেমেন্টের মেয়াদ ডিসেম্বরে করা হয়েছিল, তাই এ মাসে ডলারের চাহিদা বেশি। ব্যাংকগুলো পেমেন্ট যথাসময়ে পরিশোধের জন্য বাড়তি দামে রেমিটেন্স কিনেছিল। তবে এখন বাংলাদেশ ব্যাংক মৌখিকভাবে জানিয়ে দিয়েছে 123 টাকায় রেমিটেন্স কেনার জন্য। পেমেন্টের চাপ থাকার কারণে ডলার রেট বাড়ানো হয়েছে। পারমাণবিক কর্মসূচি চলবে, যুক্তরাষ্ট্রকে শাহবাজের হুঙ্কার। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কোনো যৌক্তিক ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রিসভার এক বৈঠকে শাহবাজ শরীফ ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে বলেছেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি প্রতিরক্ষামূলক। আগ্রাসনের জন্য এ অস্ত্র ব্যবহার করা হবে না। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান কঠোর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স এবং অন্যান্য সংস্থার উপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে শাহবাজ। বলেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট, এ কর্মসূচি আমরা বা কোনো রাজনৈতিক দলের নয়, এটি দেশের 24 কোটি মানুষের। এ কর্মসূচি পাকিস্তানিদের পছন্দের। পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না। পুরো জাতি এই ইস্যুতে ঐক্যবদ্ধ।